হ্যালো ফ্রেন্ডস, বার্নি নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এক্সামিনেশনের জন্য অনলাইন ক্লাস করার, এবং সেই কারণের জন্য আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এক্ষেত্রে খুলেছি। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা ইন্টারেস্টেড আমার অনলাইন ক্লাস করার জন্য, তারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। কিন্তু তার আগে আমি যেটা আমার বলার সেটা হচ্ছে যে এই গ্রুপে জয়েন করার আগে আমি বেশ কয়েকটা ডেমো ক্লাস আমি তোমাদেরকে দেব। সুতরাং এই ডেমো ক্লাসে তোমাদের যদি মনে হয় যে এই ক্লাসে উপকার হবে, তবেই তোমরা আমার অনলাইন ক্লাসে ইনরোল হতে পারো। ওকে, আদারওয়াইজ আমি তো ইউটিউবে আমি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও আমি আপলোড করি। তো সেগুলো তোমরা দেখতে পারো, তাহলেও তোমাদের অনেকটা সুবিধা হবে। এবং আরো একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে প্রিলিমিনারি টেস্ট অথবা কম্পালসারি টেস্টের জন্য কোনো রকম কোচিং নেব কিনা। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমি এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো রকম নোটস তৈরি করে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি আমি সেগুলো তৈরি করছি। সুতরাং এগুলো যদি কমপ্লিট হয় এবং আফটার কমপ্লিশন অফ মাই নোটস আমি তারপরে আমি ভাববো এই সম্বন্ধে। ওকে, তো এখন এক্ষেত্রে আমি যে কোচিং আমি ভেবেছি, যে তোমাদের যে অনলাইন কোচিং দেওয়ার যে কথা আমি ভেবেছি, সেটা হলো টোটালি কিন্তু বায়োলজিক্যাল সায়েন্স এর সিলেবাস নিয়ে আমি তোমাদেরকে কোচিং দেবো। কারণ বেশ কয়েকদিন আমি এক্ষেত্রে কোচিং দিইনি, এর কারণটাই হচ্ছে এটা যে আমার কিন্তু নোটস আমার তৈরি হয়নি, এবং সেই জন্যই আমি এক্ষেত্রে তোমাদেরকে কোচিং দিইনি। ওকে, এবং আরো একটা বিষয় যেটা বলার সেটা হলো যে হার্ড কপি নোট কিন্তু এখনই প্রোভাইড আমি করছি না। অ্যাকচুয়ালি ডিফারেন্ট প্যাকেজ থাকবে। সুতরাং ক্লাস করার জন্য একরকম প্যাকেজ, এবং হার্ড কপি নোট তোমাদের পেতে গেলে নিশ্চয়ই সেক্ষেত্রে আমার তো কিছু মানে অর্থ তো খরচ হবেই, এবং সেই কারণের জন্য কিছু নমিনাল চার্জ তোমাদের লাগবে। সুতরাং সেই হার্ড কপি নোট তোমাদের ঠিকানাতে সেন্ড করার মতো এখনো পর্যন্ত সেরকম কোনো আমার চিন্তা ভাবনা নেই। তো এই মুহূর্তে আমার যেটা চিন্তা ভাবনা সেটা হলো যে সিলেবাস ওয়াইজ বিভিন্ন টপিকস আলোচনা করে, এবং তার সঙ্গে সঙ্গে এই এই ভিডিও লেকচার গুলো তোমরা পেয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি আলোচনা করবো, এবং আমি ঠিক করেছি যে সপ্তাহে 3 দিন আমি ক্লাস নেবো। একদিন জুলজি থাকবে, একদিন ফিজিওলজি, এবং একদিন বোটানি। সুতরাং কোন ডেটে আমি ক্লাস নেবো সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আমি কিছু ডেমো ক্লাস, আমি যে বিষয়টা বলছিলাম যে কিছু ডেমো ক্লাস আমি তোমাদেরকে দেবো, এবং এই ডেমো ক্লাসে আমি এসএসসি সিলেবাস রিলেটেড কিছু ডেমো ক্লাস আমি তোমাদের দেবো। এবং তোমাদের যদি পছন্দ হয়, তোমাদের যদি মনে হয় যে এই ক্লাস তোমাদের উপকারে লাগবে, তবেই কিন্তু তোমরা আমার কোচিং এ তোমরা জয়েন করতে পারো। ওকে, এই বিষয়টা আমি বারবার বলছি, কারণ তোমাদের যদি মনে হয় যে আমার কোচিং নেওয়াটা একটা ওয়েস্টেজ অফ মানি, সুতরাং এইরকম বিষয় যাতে অ্যারাইজ যাতে না করে, সেই কারণের জন্যই আমার এই সিদ্ধান্ত। সুতরাং আগামী কয়েকদিন আমি কয়েকটা ডেমো ক্লাস দেবো, তো সেগুলো তোমরা ভালোভাবে দেখবে। তারপরে তোমরা চিন্তা করবে যে এই ক্লাসে তোমাদের উপকার হবে কিনা, এবং তারপরে ডিসিশন নেবে যে তোমরা আমার ক্লাসে জয়েন করবে কিনা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো হিউম্যান ফিজিওলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এবং সেটি হলো অ্যান্টিবডি স্ট্রাকচার, অর্থাৎ অ্যান্টিবডির গঠন সম্বন্ধে আমি ব্রিফলি আলোচনা করব। সুতরাং অ্যান্টিবডিকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিন। সো অ্যান্টিবডি ইজ অলসো নোন অ্যাজ ইমিউনোগ্লোবিউলিন। কেন অ্যান্টিবডিকে ইমিউনোগ্লোবিউলিন বলা হয়? কারণ ইলেক কারণ যদি কোনো ইলেকট্রিক্যাল ফিল্ডে আমরা যদি অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিনকে আমরা যদি রান করাই, অ্যান্টিবডি ইজ এ ওয়াইড সেপারেট স্ট্রাকচার। সুতরাং এই অ্যান্টিবডিকে যদি আমরা রান করাই, তাহলে গ্লোবিউলার প্রোটিনের সঙ্গে তারা একই রকম ভাবে তারা রান করবে, এবং সেই জন্যই অ্যান্টিবডির আরো একটা নাম হলো ইমিউনোগ্লোবিউলিন। ওকে, এবং অ্যান্টিবডির স্ট্রাকচার প্রথম দিয়েছিলেন যে দুজন সায়েন্টিস্ট, একজন হলেন রডনি পটার। সো রডনি পটার, এবং তার সঙ্গে সঙ্গে আর একজন সায়েন্টিস্ট ছিলেন, তার নাম হলো জেরাল্ড এডেলম্যান। ওকে, সো জেরাল্ড এডেলম্যান, এই দুজন সায়েন্টিস্ট প্রথম অ্যান্টিবডি স্ট্রাকচার সম্বন্ধে আমাদের ধারণা দেন। নাও, এখন অ্যান্টিবডির গঠন তো আমরা মোটামুটি ভাবে আমরা জানি, কিন্তু তবুও এক্ষেত্রে যে বিষয়গুলো আমি যে বিষয়গুলো প্রধানত তোমাদের এসএসসি তে যে সমস্ত বিষয়গুলো ইম্পর্টেন্ট, সেই সমস্ত বিষয়গুলো একটু বলি। সেটি হলো ভেরিয়েবল রিজিয়ন। ওকে, সুতরাং ভেরিয়েবল রিজিয়ন সম্বন্ধে কনসেপ্ট খুব ভালো থাকতে হবে। সো ভেরিয়েবল রিজিয়ন, সুতরাং এগুলো হলো অ্যান্টিবডি স্ট্রাকচারের ইম্পর্টেন্ট পার্ট। এবং তার সঙ্গে সঙ্গে ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং, এবং এর সাথে সাথে আরো যে দুটি বিষয় পড়তে হবে সেটা হলো ডাইজেশন অফ অ্যান্টিজেন উইথ দ্য হেল্প অফ ডিফারেন্ট টাইপ অফ এনজাইম। সো ডাইজেশন অফ অ্যান্টিবডি, নট অ্যান্টিজেন অ্যাকচুয়ালি। সো ডাইজেশন অফ অ্যান্টিবডি উইথ ডিফারেন্ট এনজাইম। সুতরাং ডিফারেন্ট এনজাইম দিয়ে কিভাবে আমরা অ্যান্টিবডিকে আমরা ডাইজেস্ট করব, এবং এর সাথে সাথে অ্যান্টিজেনিক প্রপার্টিজ অফ অ্যান্টিবডি। ওকে,
So antigenic properties of antibody, that is isotype, isotype, idiotype, idiotype এবং অ্যালোটাইপ, আইসোটাইপ, ইডিওটাইপ এবং অ্যালোটাইপ। এবং একটা বিষয় মনে রাখবে যে এসএসসি এক্সামিনেশনে প্রধানত সেই সমস্ত বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে সাধারণত সেই সমস্ত রিজিয়ন্স থেকেই প্রশ্ন দেয়, যে সমস্ত রিজিয়ন্স গুলো জেনারেলি আমরা অ্যাভয়েড করি বা যে সমস্ত জায়গা প্রধানত আমাদের অতটা কনসেপ্ট থাকে না সেখান থেকেই কিন্তু প্রশ্ন দেয়। তাহলে কোনো অ্যান্টিবডি, অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যান্টিবডি হলো ওয়াই শেপেড স্ট্রাকচার, সো অ্যান্টিবডি ইজ এ ওয়াই শেপেড স্ট্রাকচার এবং অ্যান্টিবডি হলো এক রকমের গ্লাইকোপ্রোটিন, রাইট? সো অ্যান্টিবডির কেমিক্যাল নেচার কিন্তু গ্লাইকোপ্রোটিন, সুতরাং এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট উইল বি দ্য কেমিক্যাল নেচার অফ অ্যান্টিবডি? অ্যান্টিবডি ইজ এ গ্লাইকোপ্রোটিন, ওকে। এবং অ্যান্টিবডি যদি আমরা স্ট্রাকচার দেখি তাহলে অ্যান্টিবডিতে দু রকমের চেইন দেখা যায়, একটি হলো ভ্যারিয়েবল বা একটি হলো হেভি চেইন। সুতরাং অ্যান্টিবডিতে আমরা দু রকমের দুটি করে পলিপেপটাইড চেইন দেখবো খুব সহজে। অ্যাকচুয়ালি নোটস তোমাদের বানাতে হবে এত সহজে যে যাতে এট এ গ্লান্স নোটস দেখলেই তোমাদের পড়া হয়ে যায়, কারণ পরীক্ষার আগের দিন কিন্তু অত্যন্ত ভাইটাল, এই বিষয়টা সবসময় মনে রাখবে। সুতরাং কত কম সময়ের মধ্যে তোমরা সিলেবাস শেষ করতে পারো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টিবডির যে গঠনে আমরা দেখতে পাবো যে চারটি পলিপেপটাইড চেইন অ্যাকচুয়ালি থাকবে। সুতরাং এক্ষেত্রে দুটি হেভি চেন থাকবে, দুটি হেভি চেন এবং তার সঙ্গে সঙ্গে কি থাকবে, দুটি লাইট চেন। এবং হেভি চেনে যে রিজিয়ন থাকবে সেটি হলো ভেরিয়েবল রিজিয়ন যেমন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে লাইট চেনও ভেরিয়েবল রিজিয়ন থাকবে এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে, ওকে। নাও এবার এই যে হেভি চেন, সুতরাং হেভি চেনে প্রধানত যে ভেরিয়েবল রিজিয়ন থাকে তাকে বলে ভেরিয়েবল রিজিয়ন অফ হেভি চেন, এবং লাইট চেনে যে ভেরিয়েবল রিজিয়ন থাকবে তাকে আমরা বলবো ভেরিয়েবল রিজিয়ন অফ লাইট চেন, ওকে। এবং হেভি চেনে তিনটি কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে। সুতরাং কনস্ট্যান্ট রিজিয়ন, সুতরাং কনস্ট্যান্ট রিজিয়ন, হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 1, তার সঙ্গে সঙ্গে হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 2 এবং তার সঙ্গে সঙ্গে হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 3। এবং এক্ষেত্রে যে কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে একটি কনস্ট্যান্ট রিজিয়ন, সেটি হলো কনস্ট্যান্ট রিজিয়ন অফ লাইট চেন। এবং যখন আমরা অ্যান্টিবডি স্ট্রাকচার যখন আমরা দেখি, অ্যাকচুয়ালি এই চারটি পলিপেপটাইড চেন পরস্পরের সঙ্গে আবার গ্লাইকোসাইডিক ডাইসালফাইড বন্ড দিয়ে অ্যাকচুয়ালি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, ওকে। সুতরাং এই ভ্যারিয়েবল রিজিয়ন অফ হেভি চেন এন্ড দ্য ভ্যারিয়েবল রিজিয়ন অফ লাইট চেনের মধ্যে ডাইসালফাইড বন্ড থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে CH1 এবং CH2 এর অন্তর্বর্তী স্থানে যে হিঞ্জ রিজিয়ন আছে এই হিঞ্জ রিজিয়নে কিন্তু দুটো ডাইসালফাইড বন্ড থাকবে, ওকে। সুতরাং আমরা যদি টোটাল ডায়াগ্রাম আমরা যদি আঁকি তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সো দিস ইজ এ ডায়াগ্রাম অফ অ্যান অ্যান্টিবডি। সুতরাং অ্যান্টিবডির ওয়াই শেপেড স্ট্রাকচার, এবং এক্ষেত্রে আমরা দেখছি যে এটা হেভি চেন। কেন হেভি চেন বলা হয়? কারণ এর মলিকুলার ওয়েট অনেক বেশি, এবং এবং তার সঙ্গে সঙ্গে এর লেন্থও কিন্তু অনেক বেশি, অর্থাৎ দৈর্ঘ্যও কিন্তু অনেক বেশি। সুতরাং এক্ষেত্রে এটি হলো ভেরিয়েবল, এটি হলো হেভি চেন, এবং হেভি চেনের দিস পার্ট ইজ দ্য ভেরিয়েবল রিজিয়ন, ওকে। সো heavy chain structure, this is actually the heavy chain, এবং হেভি চেনের মধ্যে এটি থাকবে ভেরিয়েবল রিজিয়ন অফ হেভি চেন, এবং এক্ষেত্রে থাকবে এটি কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন। আচ্ছা, হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 1, এক্ষেত্রে হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 2, আর এটা হেভি চেন কনস্ট্যান্ট রিজিয়ন 3। সুতরাং এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকেই মোটামুটি ভাবে জানি। এবং এর সঙ্গে সঙ্গে যে লাইট চেন থাকবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লাইট চেন, এবং লাইট চেনেও কিন্তু ভেরিয়েবল রিজিয়ন থাকবে এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে, এবং এক্ষেত্রেও ভেরিয়েবল রিজিয়ন এবং কনস্ট্যান্ট রিজিয়ন থাকবে। কিন্তু একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো এই যে কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন 1 এবং কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন 2, এই দুটো স্থানে এই যে স্পেসিফিক যে রিজিয়ন থাকে, দিস ইজ কল্ড হিঞ্জ রিজিয়ন। প্রধানত এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, ওকে। সো হিঞ্জ রিজিয়নে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেটি হলো প্রোলিন অ্যামাইনো অ্যাসিড থাকে, এবং তার সঙ্গে সঙ্গে হিঞ্জ রিজিয়নে সিস্টিন অ্যামাইনো অ্যাসিড থাকে। যেহেতু প্রোলিন অ্যামাইনো অ্যাসিড থাকে সেই জন্য সহজেই কিন্তু এই চেন কিন্তু এনজাইমেটিক ডিগ্রেডেশন সহজেই এই চেনের করতে পারে, এবং যেহেতু সিস্টিন রিজিয়ন থাকে তাই জন্য অবভিয়াসলি এই জায়গায় কিন্তু ডাইসালফাইড বন্ড থাকবে, ওকে। এবং ডাইসালফাইড বন্ড এই জায়গাতেও থাকে এবং এক্ষেত্রে এই জায়গাতেও থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়ন অফ হেভি চেন
এবং কনস্ট্যান্ট রিজিয়ন অফ লাইট চেনের যেমন থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এই হিঞ্জ রিজিয়নে কিন্তু ডাইসালফাইড বন্ড থাকবে। দিস পজিশন অফ ডাইসালফাইড বন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জায়গাতে কিন্তু এনজাইম অ্যাটাক হবে। ওকে, সুতরাং অ্যান্টিবডি স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য ডিফারেন্ট সায়েন্টিস্টরা বিভিন্ন ভাবে অ্যান্টিবডিকে বিভিন্ন রকমের এনজাইম দ্বারা ডিগ্রেড করে তার গঠন অ্যানালাইসিস করার চেষ্টা করেছিলেন। সুতরাং এক্ষেত্রে কিভাবে ডিফারেন্ট টাইপের এনজাইমের ডিগ্রেডেশন হয় এই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমেই আমরা যে বিষয় আমরা দেখব, যে বিষয়টা বলছিলাম, সেটা হলো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হলো ভ্যারিয়েবল রিজিয়ন। হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল রিজিয়ন, এবং তার সঙ্গে সঙ্গে হোয়াট ইজ দ্য, লেট মি চেঞ্জ দ্য কালার অ্যাকচুয়ালি। সো ফার্স্ট অফ অল উই উইল সি দ্য ভ্যারিয়েবল রিজিয়ন। তাহলে ভ্যারিয়েবল রিজিয়ন আমরা কাকে বলবো? আমরা দেখেছি যে হেভি চেন এবং লাইট চেন উভয় ক্ষেত্রে কিন্তু ভ্যারিয়েবল রিজিয়ন থাকে, এবং ভ্যারিয়েবল রিজিয়ন অ্যাকচুয়ালি ফার্স্ট 110টি অ্যামাইনো অ্যাসিড বোথ ইন হেভি চেন এন্ড লাইট চেন, সেটাই কিন্তু ভ্যারিয়েবল রিজিয়ন। ওকে, তাহলে ফার্স্ট 110 অ্যামাইনো অ্যাসিড অ্যাকচুয়ালি ডিফার, কি করে এরা ডিফারেন্ট হয়ে যায়, সুতরাং এরাই তৈরি করবে ভ্যারিয়েবল রিজিয়ন। এবং ভ্যারিয়েবল রিজিয়নের তিনটে পোর্শন আছে। সো তিনটে রিজিয়ন হলো হাইলি ভ্যারিয়েবল। সো 3 regions are highly variable, এবং এই যে তিনটি যে রিজিয়ন হাইলি ভ্যারিয়েবল, এই তিনটি রিজিয়নকেই আমরা বলবো হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। সো দিস 3 regions are known as হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। ওকে, এবং ভ্যারিয়েবল রিজিয়নের অন্যান্য যে পার্ট আছে তাকে বলা হয় ফ্রেমওয়ার্ক রিজিয়ন বা এফআরএস। সো ফ্রেমওয়ার্ক রিজিয়ন অর এফআরএস। আমরা যদি একটু ডায়াগ্রাম আমরা যদি আঁকি, সাপোজ this is actually the variable region of our light chain। সুতরাং এই জায়গাটায় আমরা দেখতে পাবো যে তিনটে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন। ওকে, সুতরাং this is the variable region of light chain। যেহেতু এদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ডিফারেন্ট, সেই কারণের জন্য এদের আমরা বলবো ভ্যারিয়েবল রিজিয়ন। কিন্তু এই ভ্যারিয়েবল রিজিয়নে আমরা দেখতে পাচ্ছি যে মাউস অর্থাৎ ইঁদুরের ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ম্যামালসের ক্ষেত্রে তিনটে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন থাকবে। সুতরাং এক্ষেত্রে হেভি চেনেও এরকম তিনটে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন থাকবে, এবং এর সাথে সাথে এই যে রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি এটাকেই আমরা বলবো এফআরএস, অর্থাৎ হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন ছাড়াও ভ্যারিয়েবল রিজিয়নে আরো যে পার্ট থাকে তাদেরকেই আমরা বলবো ফ্রেমওয়ার্ক রিজিয়ন। নেক্সট যে রিজিয়নস থাকবে, এবং আরেকটা বিষয় যেটা বলার সেটা হলো এই যে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন আছে, বা এই যে তিনটে হাইপার ভ্যারিয়েবল রিজিয়ন আছে, এই তিনটে হাইপার ভ্যারিয়েবল রিজিয়নকে বলা হয় সিডিআর বা কমপ্লিমেন্টারি ডিটারমাইনিং রিজিয়ন। কারণ অ্যান্টিজেনের যে এপিটপ থাকে সেই এপিটপ কিন্তু এই রিজিয়নস এর সঙ্গেই যুক্ত হয়, এবং সেই জন্যই এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিটারমাইনিং রিজিয়ন। নেক্সট যে বিষয়টা আমরা দেখবো সেটি হলো হিঞ্জ রিজিয়ন। ওকে, সো নেক্সট যে পোর্শন থাকবে সেটি হলো হিঞ্জ রিজিয়ন। সুতরাং আবার যদি আমরা অ্যান্টিবডির স্ট্রাকচার আবার যদি আমরা আঁকি, so these are the variable region, these are the heavy chain and these are light chain। এবং এক্ষেত্রে এই যে পোর্শন আছে এটা হলো CH1, এবং এক্ষেত্রে CH2 এবং CH3 থাকবে। এবং একটা বিষয় মনে রাখবে যে IgM and IgE, অর্থাৎ IgM এবং IgE তে অ্যাকচুয়ালি একটি এক্সট্রা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, তাহলে CH4 থাকবে। ওকে, নাও এখন এক্ষেত্রে আমরা যে বিষয়টা আমরা দেখছিলাম সেটা হলো CH1 এবং CH2 এর অন্তর্বর্তী স্থানে এই যে প্লেস আছে, দিস প্লেস ইজ নোন অ্যাজ হিঞ্জ রিজিয়ন। এই প্লেস কিন্তু অত্যন্ত ফ্লেক্সিবল, এবং এই হিঞ্জ রিজিয়নে কিন্তু ডাইসালফাইড বন্ড থাকে। সো দ্য ডাইসালফাইড বন্ড উইল বি প্রেজেন্ট ইন দিস রিজিয়ন, রাইট? দিস পোর্শন ইজ নোন অ্যাজ হিঞ্জ রিজিয়ন। এবং হিঞ্জ রিজিয়নে আমরা জানি যে সিস্টিন রেসিডিউস থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রোলিন অ্যামাইনো অ্যাসিড রিচ একটা রিজিয়ন। এবং যেহেতু সিস্টিন এবং প্রোলিন অ্যামাইনো অ্যাসিড থাকে, যেহেতু সিস্টিন থাকে সেই জন্য ডাইসালফাইড বন্ড তৈরি হয়। সো ডাইসালফাইড বন্ড এক্ষেত্রে তৈরি হবে, এবং এর সাথে সাথে সহজেই এরা অ্যান্টিজেন বাইন্ডিং সাইটকে, অর্থাৎ অ্যান্টিবডির এই যে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে এই অ্যান্টিজেন বাইন্ডিং সাইটকে আরো এক্সপোজ করবে অ্যান্টিজেনের প্রতি। সুতরাং একেই আমরা বলবো হিঞ্জ রিজিয়ন। যে বিষয়গুলো কনফিউশন, আমি বারবার বলছি যে জায়গাতে কনফিউশন থাকে, যে জায়গায় স্টুডেন্টস এর মধ্যে বিভিন্ন রকমের ডাউট থাকে, সেখান থেকেই কিন্তু জেনারেলি কোয়েশ্চেন্স দেওয়া হয়। ওকে, নেক্সট
যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং এন্ড দ্য এফসি রিজিয়ন। সো ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং এবং এফসি রিজিয়ন আমরা কাকে বলবো। অ্যান্টিবডির স্ট্রাকচার অ্যানালাইসিস করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্নভাবে অ্যান্টিবডিকে বিভিন্ন রকম এনজাইম দ্বারা অ্যান্টিবডিকে তারা ডাইজেস্ট করেছেন। সুতরাং অ্যান্টিবডির জেনারেল স্ট্রাকচার যদি আমরা দেখি, অ্যান্টিবডির যদি জেনারেল স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? সো দিজ আর দ্য হেভি চেন এন্ড দিজ আর লাইট চেন। ওকে, এবং এক্ষেত্রে যে ডাইসালফাইড বন্ড থাকবে সেটা এরকম জায়গাতে থাকবে, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়ন 1 এ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট রিজিয়ন অফ লাইট চেনে থাকবে এবং হিঞ্জ রিজিয়নে থাকবে। ওকে, সুতরাং ডিফারেন্ট টাইপের এনজাইম দিয়ে যদি আমরা ডাইজেস্ট করি, প্রথমেই যে এনজাইম আমরা নেব সেই এনজাইম হলো প্যাপেইন। ওকে, সো ফার্স্ট এনজাইম যেটা আমরা নেব সেটা হলো প্যাপেইন। প্যাপেইন কি করে? প্যাপেইন অ্যাটাক করবে কোন অংশকে? সো প্যাপেইন উইল অ্যাটাক দিস রিজিয়ন, হিঞ্জ রিজিয়নকে অ্যাটাক করবে জাস্ট অ্যাবভ দিস ডাইসালফাইড বন্ড। তাই যদি হয় তাহলে আমরা কি পাবো? তাহলে এক্ষেত্রে আমরা দুটো ফ্র্যাগমেন্ট পাবো। কোন দুটো ফ্র্যাগমেন্ট আমরা পাবো? সুতরাং তাই যদি হয় প্যাপেইন ডাইজেশনের ফলে কি হবে? এই রকম আমরা ফ্র্যাগমেন্ট পাবো। ওকে, এবং এর সাথে সাথে এরকম টাইপের আমরা ফ্র্যাগমেন্ট পাবো। সুতরাং এদের যে এদের যে ডাইসালফাইড বন্ড এইরকম থাকবে এবং এর সঙ্গে সঙ্গে এখানে ডাইসালফাইড বন্ড থাকবে। তো এই যে দুটো অংশ, এই অংশে যেহেতু ভেরিয়েবল রিজিয়ন থাকে সেই জন্য এই অংশতেই প্রধানত অ্যান্টিজেন যুক্ত হয়। সো দিস ইজ কল্ড ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং অর দিস পোর্শন ইজ নোন অ্যাজ দ্য ফ্যাব রিজিয়ন। ওকে, সুতরাং আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন, এক্ষেত্রে দুটো আমরা ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন পাবো এবং এর সাথে সাথে আরো একটা পোর্শন আমরা পাচ্ছি, দিস ইজ কল্ড এফসি রিজিয়ন অর দিস ইজ নোন অ্যাজ ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। ওকে, সুতরাং এই যে অংশটা আমরা পাবো এটাকে বলে ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেশন। কারণ যদি আমরা কোল্ড স্টোরেজ করি, অর্থাৎ ঠান্ডায় যদি আমরা অ্যান্টিবডিকে যদি আমরা স্টোর করি, অ্যাপ্রক্সিমেটলি 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি আমরা স্টোর করি, তাহলে এই অংশ ক্রিস্টালাইজড হয়ে যায় এবং সেই জন্যই এটাকে বলা হয় ফ্র্যাগমেন্ট অফ ক্রিস্টালাইজিং রিজিয়ন। ওকে, তাহলে আমরা তো প্যাপেইন ডাইজেশন আমরা দেখে নিলাম। দেন প্যাপেইন উইল ডাইজেস্ট দ্য রিজিয়ন জাস্ট অ্যাবভ দ্য ডাইসালফাইড বন্ড ইন দ্য হিঞ্জ পোর্শন। ওকে, নেক্সট আমরা যে বিষয়টা আমরা দেখব সেটা হলো আরো একটি এনজাইম ডাইজেশন আমরা দেখব এবং সেই এনজাইম যে ডাইজেশন, আরো একটি এনজাইমের যে ডাইজেশন দেখব সেই এনজাইমটি হলো পেপসিন ডাইজেশন। ওকে, সুতরাং অ্যান্টিবডিকে এবার আমরা পেপসিন দ্বারা ডাইজেস্ট করব। তো পেপসিন ডাইজেশন যদি হয় তাহলে কি হবে? পেপসিন অ্যাকচুয়ালি কোন জায়গায় অ্যাটাক করবে? পেপসিন অ্যাকচুয়ালি এই পোর্শনে অ্যাটাক করবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাটাকিং রিজিয়ন অফ পেপসিন। তাহলে পেপসিন এক্ষেত্রে এক্ষেত্রে যে ডাইজেশন করবে সেই ডাইজেশন হলো বিলো দ্য এসএস বন্ড। ওকে, তাহলে পেপসিন ডাইজেশনের ফলে যে গঠন তৈরি হবে সেটা কি? পেপসিন ডাইজেশনের ফলে যে গঠন আমরা এক্ষেত্রে পাবো, আমরা সিম্পলি আমরা ছবি দেখেই আমরা বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে আমরা এই টোটাল পোর্শন আমরা পেয়ে যাব। ওকে, সো দিস পোর্শন, এবং তাহলে হিঞ্জ রিজিয়নটা আমরা পেয়ে যাব। তাহলে এইরকম অংশ আমরা পেয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে ডাইসালফাইড বন্ড, এক্ষেত্রে ডাইসালফাইড বন্ডও যেমন থাকবে এবং এই ডাইসালফাইড বন্ড থাকবে এবং হিঞ্জ রিজিয়নেও ডাইসালফাইড বন্ড থাকবে। সুতরাং এই যে পোর্শন আমরা পাচ্ছি এটাকে আমরা বলবো এফ ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং 2, অর্থাৎ একটি লার্জ মলিকুল পাবো এবং তার সঙ্গে সঙ্গে পেপসিন এফসি রিজিয়নকে ভেঙে ফেলবে। ওকে, সো ফ্র্যাগমেন্টস অফ এফসি রিজিয়ন আমরা পাবো। দেন আমরা কি পাবো? ফ্র্যাগমেন্টস অফ এফসি রিজিয়ন, যেহেতু এরা এফসি রিজিয়নকে ফ্র্যাগমেন্টেড করে দেবে। এবং লাস্ট আরো একটি এনজাইম, তার নাম হলো মার্কাপ্টো ইথানল। সুতরাং মার্কাপ্টো ইথানল দিয়ে যদি আমরা অ্যান্টিবডিকে যদি আমরা ট্রিট করি তাহলে কি হবে? মার্কাপ্টো ইথানল অ্যাকচুয়ালি ব্রেক্স দ্য হাইড্রোজেন বন্ড। সুতরাং মার্কাপ্টো ইথানল সমস্ত হাইড্রোজেন বন্ডকে ভেঙে দেবে। তাহলে তাই যদি হাইড্রোজেন বন্ডকে যদি ভেঙে দেয় তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে আমরা যেমন লাইট চেন পাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে হেভি চেন পাবো। ওকে, এবং এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে লাইট চেন পাবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা হেভি চেন পাবো, অর্থাৎ ডিফারেন্ট টাইপের চেন এক্ষেত্রে আমরা পাবো। এবং যেহেতু এটি
এবং যেহেতু মার্কআপ টু ইথানল কি কাজ করে, যেহেতু মার্কআপ টু ইথানল ডাইসালফাইড বন্ডকে ভেঙে দেয়, সুতরাং এক্ষেত্রে আমরা SH পোর্শন পাবো। সো দিস ইজ দ্য SH পোর্শন, এবং এক্ষেত্রে SH এবং SH পোর্শন পাবো, অর্থাৎ ডাইসালফাইড বন্ড এক্ষেত্রে ভেঙে গেছে এবং তার ফলে চেনগুলি পরস্পর থেকে সেপারেটেড হয়ে গেছে। ওকে, সুতরাং এইভাবে চেনের সেপারেশন হয়ে যায়। সুতরাং এটাই হলো মার্কআপ টু ইথানলের ডাইজেশন। তাহলে কেমন ধরনের প্রশ্ন তোমাদের এসএসসি তে আসতে পারে? What will be the effect of papain digestion in the antibody? This is an important question. Okay, so what is the Fab region? What is the Fc fragment in antibody? These are actually very very important. নেক্সট যে বিষয়, অর্থাৎ আমি প্রথমেই যে যার সম্বন্ধে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হলো কি, যে ভ্যারিয়েবল রিজিয়ন আমি আলোচনা করলাম, ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং, ডাইজেশন অফ অ্যান্টিবডি উইথ ডিফারেন্ট টাইপ অফ এনজাইম। ওকে, next antigenic properties of antibody, that is what is isotype, what is idiotype and what is allotype. What are these actually? তো আমরা এবার তাহলে এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আইসোটাইপ, অ্যালোটাইপ এবং ইডিওটাইপ। দেখো, এক্ষেত্রে আমরা যদিও জানি যে অ্যাকচুয়ালি অ্যান্টিজেন বা অ্যান্টিবডি কিন্তু কাজ করে কিসের এগেইনস্টে? অ্যান্টিজেনের এগেইনস্টে। কিন্তু অ্যান্টিবডি মে সার্ভ অ্যাজ অ্যান্টিজেন, সুতরাং অ্যান্টিবডিও কিন্তু অ্যান্টিজেন হিসাবে কাজ করতে পারে। এবং এক্ষেত্রে তিন রকমের অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট অ্যান্টিবডিতে পাওয়া যায়, এবং এই তিন রকমের অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট, একটি হলো আইসোটাইপ, সেকেন্ড টাইপ হলো অ্যালোটাইপ, সেকেন্ড টাইপ যেটা সেটি হলো অ্যালোটাইপ, এবং থার্ড টাইপ যেটা সেটা হলো ইডিওটাইপ। দেন হোয়াট আর দ্য আইসোটাইপ, অ্যালোটাইপ এন্ড ইডিওটাইপ? দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আমরা জানি যে অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট আর অলসো প্রেজেন্ট ইন দ্য অ্যান্টিবডি। দিস ইজ দ্য অ্যান্টিজেনিক প্রপার্টিজ অফ অ্যান্টিবডি, রাইট? তাহলে কোন একটা প্যাথোজেন, সাপোজ দিস ইজ আ প্যাথোজেন, হিউজ একটি প্যাথোজেন, এবং এই প্যাথোজেনের মধ্যে কি থাকে? ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেন, এবং অ্যান্টিজেনের মধ্যে ডিফারেন্ট স্ট্রাকচার অফ অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট থাকে। সো দিস আর দ্য অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট অফ দিস অ্যান্টিজেন। তাহলে কোনো পার্টিকুলার অ্যান্টিজেন কিন্তু সম্পূর্ণরূপে তারা কিন্তু অ্যান্টিবডি দ্বারা তারা রিকগনাইজড হয় না। অ্যাকচুয়ালি অ্যান্টিজেনের একটি পার্ট which is known as antigenic determinant will be identified by the antibody, right? সুতরাং একটি প্যাথোজেনের অ্যান্টিজেনে ডিফারেন্ট টাইপের আমরা কি দেখতে পাবো? অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট বা এপিটপ আমরা দেখতে পাবো। তো দিস টাইপ অফ এপিটপ উইল বি রিকগনাইজড বাই স্পেসিফিক টাইপ অফ অ্যান্টিবডি। সুতরাং এই এপিটপ এইভাবে অ্যান্টিবডি দ্বারা রিকগনাইজড হবে এই এপিটপ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি অ্যাকচুয়ালি রিকগনাইজ করবে এই ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্টকে। তাহলে যদি অ্যান্টিবডি যদি অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট থাকে, অর্থাৎ অ্যান্টিবডিতে যে অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট থাকবে সেগুলোই শো করবে যে অ্যান্টিবডির অ্যান্টিজেনিক প্রপার্টিকে। এই যে তিন টাইপের অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট থাকে, একটি হলো আইসোটাইপ, একটি হলো অ্যালোটাইপ এবং আরো একটা হলো ইডিওটাইপ। তাহলে প্রথমে আমরা দেখব যে হোয়াট ইজ দ্য আইসোটাইপ। অ্যাকচুয়ালি আইসোটাইপ কিন্তু কনস্ট্যান্ট রিজিয়নে থাকবে। তাহলে আইসোটাইপিক অ্যান্টিজেনিক ডিটারমিন্যান্ট কোন রিজিয়নে থাকবে? কনস্ট্যান্ট রিজিয়নে। সিম্পলি আমরা যে ডিফারেন্ট টাইপের আমরা যে অ্যান্টিবডি দেখতে পাই, সো ডিফারেন্ট টাইপ অফ অ্যান্টিবডি আমরা যে দেখতে পাই, অর্থাৎ আইজিজি, তার সঙ্গে সঙ্গে আইজিএ, তার সঙ্গে সঙ্গে আইজিডি, তার সঙ্গে সঙ্গে আইজিএম এবং তার সঙ্গে সঙ্গে আইজিই, দিস আর অ্যাকচুয়ালি আইসোটাইপ। কারণ এরা ডিফারেন্ট টাইপের কনস্ট্যান্ট রিজিয়ন জিন থেকে তৈরি হয়। সুতরাং আমরা জানি যে আইজিজি তে যে কনস্ট্যান্ট যে অ্যাকচুয়ালি হেভি চেন থাকে সেটি হলো গামা, আইজিএ তে যে হেভি চেন থাকবে সেটা হলো আলফা, আইজিডি তে যেটা থাকবে সেটা হলো ডেল্টা, আইজিএম এ যেটা থাকবে সেটা মিউ, এবং আইজিই তে যে হেভি চেন থাকবে সেটি হলো এপসাইলন। হেভি চেন এবং লাইট চেন উভয় প্রকার চেনেই যে কনস্ট্যান্ট রিজিয়ন থাকে, এই কনস্ট্যান্ট রিজিয়ন যেহেতু ডিফারেন্ট টাইপের জিন থেকে তৈরি হয়, অ্যাকচুয়ালি রিমেম্বার দ্যাট দ্য অ্যাকচুয়ালি অ্যান্টিবডির মধ্যে যে স্ট্রাকচার সেটা কিন্তু জিন থেকে তৈরি হয়, যেহেতু এটা পলিপেপটাইড চেন। তাহলে এরা যেহেতু ডিফারেন্ট চেন থেকে তৈরি হয়, তাই জন্য এদের অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স নিশ্চয়ই ডিফারেন্ট হবে, এবং সেই জন্যই একে আমরা বলবো আইসোটাইপ। ওকে, ধরা যাক এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ an antibody. Okay, so this is also an antibody heavy chain এবং light chain. তাহলে এই যে টোটাল যে কনস্ট্যান্ট রিজিয়ন
সুতরাং এক্ষেত্রে যে কনস্ট্যান্ট রিজিয়ন, এই যে কনস্ট্যান্ট রিজিয়ন, এই টোটাল কনস্ট্যান্ট রিজিয়ন কিন্তু ডিফারেন্ট টাইপের অ্যান্টিবডিতে তার সিকোয়েন্স কিন্তু ডিফারেন্ট হবে। সেই জন্যই এই ডিফারেন্ট টাইপের অ্যান্টিবডিকে আমরা কি বলবো, আইসোটাইপ। এবং প্রধানত কোন একটি পার্টিকুলার স্পিসিসে ধরা যাক ডিফারেন্ট টাইপের মানুষ আমরা দেখছি, সুতরাং ডিফারেন্ট টাইপের মানুষে কিন্তু এই আইসোটাইপ গুলো প্রধানত একই রকম। কিন্তু মানুষের অ্যান্টিবডি যদি আমরা ইঁদুরের দেহতে যদি আমরা ইনজেক্ট করি, ওকে, সুতরাং মানুষের অ্যান্টিবডি ধরা যাক আইজিজি আমরা ইঁদুরের দেহতে ইনজেক্ট করলাম, তাহলে কি হবে, ইঁদুরের দেহতে অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে ইঁদুরের দেহতে কি তৈরি হবে, অ্যান্টি আইসোটাইপ অ্যান্টিবডি। সিম্পলি আইসোটাইপ মানে যে 5 রকমের ক্লাসেস অফ অ্যান্টিবডি, তাকেই আমরা বলবো আইসোটাইপ। নেক্সট আমরা যে বিষয়টা দেখবো সেটি হলো অ্যালোটাইপ। ওকে, শো দ্য অ্যালোটাইপ। নেক্সট অ্যালোটাইপ, হোয়াট ইজ অ্যালোটাইপ? আমি আবার কালার চেঞ্জ করছি, দিস উইল টেক a few times actually. Okay, now the allotype. Okay, show allotype. allotype প্রধানত এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, অর্থাৎ অ্যালোটাইপের জন্য যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট থাকবে, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অলসো প্রেজেন্ট ইন কনস্ট্যান্ট রিজিয়ন। ওকে, সুতরাং এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টও কিন্তু কনস্ট্যান্ট রিজিয়নে থাকবে। এবং এর সাথে সাথে কি হবে, অ্যালোটাইপ অ্যাকচুয়ালি যে জিন থেকে তৈরি হয়, যে সমস্ত জিন থেকে তৈরি হয়, সেই সমস্ত জিনের ডিফারেন্ট টাইপের অ্যালিল থাকতে পারে। সো মাল্টিপল অ্যালিল এক্ষেত্রে থাকতে পারে। ওকে, ডিফারেন্ট টাইপের অ্যালিল থাকতে পারে। যেহেতু ডিফারেন্ট টাইপের অ্যালিল থাকে, সেই জন্য কি হয়, এই কনস্ট্যান্ট রিজিয়নে স্লাইট স্লাইট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট ভেরিয়েশন দেখা যায়। ওকে, সো স্লাইট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট ভেরিয়েশন দেখা যাবে। অবশ্যই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট ভেরিয়েশন দেখা যাবে, কারণ কোন পপুলেশনের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের ডিফারেন্ট মাল্টিপল অ্যালিল থেকে এই কনস্ট্যান্ট রিজিয়ন তৈরি হচ্ছে। সুতরাং একেই আমরা বলবো অ্যালোটাইপ। একটি যদি আমরা ডায়াগ্রাম আঁকি তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক এক্ষেত্রে আমরা আইজিজি আঁকলাম। ওকে, সো দিস ইজ আইজিজি, এবং আইজিজি ইমিউনোগ্লোবিউলিনের আরো একটা আমরা অ্যালোটাইপ আঁকছি। সো অ্যালোটাইপ। সুতরাং অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট কোথায় থাকবে, আমি আগেই বলেছিলাম যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট এক্ষেত্রে থাকবে কনস্ট্যান্ট রিজিয়নে। সাপোজ এটি একটি অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, দিস ইজ অ্যান অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। ওকে, দিস ইজ অ্যান অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, সো দিস আর অ্যাকচুয়ালি দ্য অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। সুতরাং এক্ষেত্রে কনস্ট্যান্ট রিজিয়নে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট থাকবে। কেবলমাত্র আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড ভেরিয়েশন এক্ষেত্রে দেখা যাবে। ধরা যাক এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টকে এইরকম দেখতে হলো, কেন কি, কারণ এরা মাল্টিপল অ্যালিল থেকে তৈরি হচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট রিজিয়নের যে মাল্টিপল অ্যালিল থেকে এরা তৈরি হচ্ছে, এবং সেই জন্যই একে আমরা বলবো অ্যালোটাইপ। ওকে, সুতরাং অ্যালোটাইপ প্রধানত কোন স্পিসিসে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালে এটা দেখা যায়। ওকে, আইসোটাইপ আমরা কি দেখেছিলাম, ডিফারেন্ট স্পিসিসে তাদের ভেরিয়েশন দেখা যায়, কিন্তু অ্যালোটাইপ কোন একটি পার্টিকুলার স্পিসিসের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালে এই অ্যালোটাইপিক ভেরিয়েশন দেখা যায়। সো ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালে কিন্তু এই অ্যালোটাইপিক ভেরিয়েশন দেখা যায়। ওকে, তবে সমস্ত ইন্ডিভিজুয়ালে কিন্তু নয়, বাট নট অল ইন্ডিভিজুয়াল, অনলি ফিউ ইন্ডিভিজুয়ালে এই রকম অ্যালোটাইপিক ভেরিয়েশন দেখা যায়। এবার যে বিষয়টা দেখবো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট অ্যাকচুয়ালি অ্যান্টিবডির স্ট্রাকচারে, এবার যেটা আমরা দেখবো সেটি হলো ইডিওটাইপ। নেক্সট আমরা যেটা দেখবো সেটি হলো ইডিওটাইপ। ওকে, তাহলে ইডিওটাইপ আমরা কাকে বলবো, ভেরিয়েবল রিজিয়নে। আমরা জানি যে ভেরিয়েবল রিজিয়ন প্রধানত ডিফারেন্ট অ্যান্টিবডির ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে। সুতরাং ভেরিয়েবল রিজিয়নে ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যদি থাকে, ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, তাহলে ভেরিয়েবল রিজিয়নে যদি ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যদি আমরা দেখতে পাই, তখনই তাকে আমরা কি বলবো, তখনই তাকে আমরা বলবো ইডিওটাইপ। ওকে, সো ভেরিয়েবল রিজিয়নে ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যদি আমরা দেখতে পাই, তখনই তাকে আমরা বলবো ইডিওটাইপ। সাপোজ দিস ইজ দ্য ভেরিয়েবল রিজিয়ন। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা ভেরিয়েবল রিজিয়ন। আমি আরেকটু বড় করে এক্ষেত্রে আঁকার চেষ্টা করি। সো একটু বড় করে ভেরিয়েবল রিজিয়ন আমি আঁকার চেষ্টা করি, তাহলে টোটাল বিষয়টা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, জাস্ট এইগুলো আমি একটু মুছে দিই। অর্থাৎ এক্ষেত্রে এই আইসোটাইপিক
বিষয়টা আমি একটু মুছে দিলাম, আইসোটাইপিক ভ্যারিয়েন্টস গুলোকে মুছে দিলাম। ওকে, নাও সুতরাং দিস ইজ, তাহলে এক্ষেত্রে কনস্ট্যান্ট রিজিয়নে আমরা দেখব না, আমরা কোন রিজিয়নে দেখব, আমরা ভেরিয়েবল রিজিয়নে দেখব। ওকে, সো দিস ইজ আইজিজি এন্ড দিস ইজ আইজিজি। এবং এক্ষেত্রে ভেরিয়েবল রিজিয়ন আমি আলাদা করে নিলাম। সুতরাং ভেরিয়েবল রিজিয়ন, এই ভেরিয়েবল রিজিয়নে যদি ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট যদি আমরা দেখতে পাই, সাপোজ এখানে এক্ষেত্রে একটি অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আছে, দিস ইজ অ্যান অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। ওকে, তাহলে ধরা যাক এই অ্যান্টিবডির ক্ষেত্রে আবার অন্য একটি আইজে অর্থাৎ অন্য হিউম্যানের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট আছে, রাইট? তাহলে এই যে কোন স্পিসিসে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালের একই ক্লাসের অ্যান্টিবডির ভেরিয়েবল রিজিয়নে যে ডিফারেন্ট টাইপের অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট থাকে তাকেই আমরা বলবো ইডিওটাইপ। ওকে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টকে বলা হয় ইডিওটপ, প্রতিটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টকে বলা হয় ইডিওটপ, এবং সাম অফ অল ইডিওটপ অর্থাৎ সমস্ত ইডিওটপের যে যোগফল তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো ইডিওটাইপ, রাইট? ওকে, তাহলে দ্যাটস অল অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ আওয়ার অ্যান্টিবডি। সুতরাং অ্যান্টিবডি স্ট্রাকচার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি না যে অ্যান্টিবডিকে কেন ইমিউনোগ্লোবিউলিন বলা হয়, এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রশ্ন জেনারেলি আসতে পারে, ব্রিফলি ডিসক্রাইব about the variable region and what is the fragment of antigen binding, what is isotype, idiotype and the allotype, these are very very important এবং অনেক সময় কনসেপ্ট থাকে না, and what will be the effect of papain digestion in the antibody. Okay, and what is the function of Markov to ethanol when this will be added in the antibody. So there may be come from different type of questions, you know. Actually এর আগের যে এসএসসি এক্সামিনেশন যে হয়েছে অর্থাৎ এসএলএসটি এক্সামিনেশন, সেগুলো কিন্তু এমসিকিউ টাইপের এক্সামিনেশন হয়েছে, এবং বর্তমানে বলা হচ্ছে যে 2 মার্কস এর কোয়েশ্চেন্স থাকবে, এবং আমি কিন্তু 2 মার্কস এর কোয়েশ্চেন্স এর পরীক্ষাও আমি যেমন ক্র্যাক করেছি, তার সঙ্গে সঙ্গে এমসিকিউ কোয়েশ্চেন্স বেসড পরীক্ষা আমি কিন্তু ক্র্যাক করেছি। তো এই প্রসঙ্গে আমার যেটা বলার সেটা হলো, এমন জায়গা থেকে প্রশ্ন দেওয়া হয় প্রধানত যে সমস্ত রিজিয়নস গুলো স্টুডেন্টসরা ইগনোর করে। সুতরাং সেই রিজিয়নস গুলো আমি যেমন ফোকাস করব, তোমাদের সাথে আলোচনা করব। সুতরাং সেই তার ফলে আমাদের সিলেবাস অনেকটা দ্রুততার সঙ্গে শেষ হবে, এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যেটা বলার সেটা হচ্ছে যে নিজেদের মতো করে কিন্তু নোটস তৈরি করে নিতে হবে। ওকে, এবং খুব সহজে এমন ভাবে নোটস তৈরি করতে হবে যাতে একটা গ্লান্স দেখলে খুব তাড়াতাড়ি তোমরা বিষয়টাকে গ্রিপের মধ্যে নিয়ে আসতে পারো। তো নোটস এর জন্য আমি যেটা প্রথমেই বলেছিলাম যে এই কোচিং এ বা এক্ষেত্রে যে কোচিংটা আমি শুরু করতে চলেছি, এক্ষেত্রে আমি জাস্ট থিওরি আমি কভার করব, এবং কোন রকম নোটস ভালোভাবে মনে রাখবে যে আমি কোন রকম নোটস হার্ড কপি নোটস এই মুহূর্তে তোমাদেরকে প্রোভাইড করতে পারছি না। যদি হার্ড কপি নোটস প্রোভাইড করতে হয় তাহলে তার জন্য কিন্তু এক্সট্রা প্যাকেজ থাকবে। সুতরাং এক্ষেত্রে আমি জাস্ট কিছু নোটস এর স্যাম্পল বা যে বিষয়টা আমি পড়াবো সেই বিষয়ের নোটস আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা সিলেবাস ওয়াইজ নোটস আমি সফট কপি আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সুতরাং আমার কোচিং এ প্রধানত এই বিষয়গুলোই চলবে, অর্থাৎ সিলেবাস ওয়াইজ যে সমস্ত জায়গাগুলো জেনারেলি স্টুডেন্টসদের মধ্যে ক্লিয়ার থাকে না সেই সমস্ত রিজিয়নস গুলো আলোচনা করবো, কারণ প্রধানত সেই সমস্ত জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে। এবং এর সাথে সাথে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে কিছু নোটস আমি সফট কপি আমি তোমাদেরকে দিয়ে দেবো, এবং তাদেরকেই আমি দেবো যারা আমার ক্লাসে এনরোল থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি বিষয়। সুতরাং ফিজিওলজির ডেমো ক্লাস আমি তোমাদেরকে দিলাম, আবারও বলছি, বারবার বলছি যে তোমরা এই ক্লাস ভালোভাবে দেখবে, অ্যানালাইসিস করবে, তারপরে তোমাদের যদি মনে হয় এই ক্লাস থেকে তোমাদের উপকার হবে তবেই তোমরা আমার ক্লাসে এনরোল হবে। ওকে, কারণ আমি এরকম আমি শুনতে চাই না যে তোমরা কোন একটা পার্টিকুলার চার্জ দিয়ে পড়ছো, কোন রকম আউটপুট হচ্ছে না। এই বিষয়টা কিন্তু আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা শুনলে আমার নিজেরই খারাপ লাগবে। এবং এই অনলাইন ক্লাস কন্ডাক্ট করতে গেলে যেহেতু আমাকে কিছুটা খরচ আমার তো হয়, কিছুটা এক্সপেন্স আমার হয়, এবং সেই কারণের জন্য ন্যূনতম চার্জ থাকবে। সেই চার্জ আমি তোমাদেরকে বলে দেবো, মান্থলি চার্জ থাকবে, এবং প্রত্যেক সপ্তাহে আমি 3টে করে ক্লাস নেবো, জুলজি, ফিজিওলজি এবং বোটানি। প্রতিদিন অ্যাকচুয়ালি 3টে করে যে ক্লাস থাকবে, জুলজি, ফিজিওলজি এবং বোটানি সেপারেটলি ক্লাস থাকবে। ওকে,
সুতরাং সেই চার্জ আমি তোমাদেরকে যেমন বলে দেবো প্রত্যেক মাসে সেই চার্জ তোমাদেরকে দিতে হবে, এবং সেই চার্জ দিলে তবেই আমি ক্লাসে এনরোলমেন্ট আমি তোমাদেরকে পাঠাবো। এটা আমাকে করতে হবে, এটা বাধ্য হয়ে আমাকে করতে হচ্ছে। কিন্তু সেই বিষয় ভাবতে গেলে বা সেই বিষয়ে ডিসিশন নিতে গেলে আমি আবারও বলছি, তোমরা ভালোভাবে আমার ডেমো ক্লাসগুলো দেখো, আমি কিন্তু এইভাবে ক্লাস নেব। ওকে, তাতে তোমাদের যদি সুবিধা হয় তাহলে তোমরা এনরোল হবে। ওকে, সুতরাং আজকে এই পর্যন্তই, এবং এরপরে আমি জুলজির কোন একটা ক্লাস করবো এবং তারপরে বোটানির কোন একটা ক্লাস করব, ডেমো ক্লাস আমি তোমাদেরকে দেবো। সো থ্যাংক ইউ এন্ড দ্যাটস ইট। এবং তোমরা নিশ্চয়ই ভালো থাকো, এবং এরকম কোভিড সিচুয়েশনে তোমরা সেফ থাকো এবং তোমরা খুব ভালো থাকো, এই আশা করি। এবং এর সাথে সাথে আরো একটা আশা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি, যে খুব দ্রুত যেন এসএসসি পরীক্ষা হয়। কারণ তোমরা যারা পড়াশোনা করছো আমি জানি যে তোমাদের মধ্যে প্রচুর ফ্রাস্ট্রেশন আছে। তো এই ফ্রাস্ট্রেশন যেন খুব দ্রুত দূর হয়, এই কামনা নিয়েই আজকের ক্লাস আমি শেষ করলাম।